স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগে কক্সবাজার পৌরসভার অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়ার নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান প্রশাসক রুবাইয়া আফরোজার কক্ষে বেশ কিছু অনিয়ম ও গড়মিল পান দুদক কর্মকর্তারা। দুদকের সহকারী পরিচালক অনিক বড়ুয়া বলেন, পৌরসভার বিভিন্ন সড়ক বাতিল সহ বিভিন্ন দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে। মানিকগঞ্জ সাটুরিয়া ধানকোড়া ভূমি অফিসে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, ধানকোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ নুর ইসলাম যোগদানের পর থেকে সরকারি নিয়মের বাইরে হচ্ছে ইচ্ছে মতো ভূমি অফিস পরিচালনা করছেন। এই বিষয়ে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ তানভীর আহমেদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সরকারি নিয়মের বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ কেজি জিরা ও ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। বাংলাদেশের অভ্যন্তরে চোরা কারবারিরা গরু ও জিরা প্রচারের চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সূর্যপুর বিওপি ও তেলেখালী বিওপি যৌথ অভিযান চালিয়ে জমনিকুড়া ও বারলাকোনা নামক স্থান থেকে এসব জব্দ করে। তবে চোরা কারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বাগবে গ্রামের বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে চিহ্নিত ডাকাত ও ইয়াবার সম্রাট রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বাগবের এলাকার গোপন আস্তানা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে বাগবের বাজারের পেছনে ইয়াবা সহ রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। বিজিবির যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এ সময় তিনি বাংলাদেশি নাগরিকদের শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস না কাটা, ফসল বিনষ্ট না করা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকাণ্ড পরিহার করে সন্ধ্যার পর কোনো অবস্থাতেই সীমানা এলাকায় না যাওয়ায় কাঁটাতারের বেড়ার উপরে দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ করেন। মেলান্দ উপজেলার নয়নগর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে খড়ের পাল্লার আগুনে ধরিয়ে দেওয়া অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত আসাদুজ্জামান জানান, প্রতিবেশী দেলোয়ার হোসেনের ছেলে রঞ্জু মিয়া ও পলাশ গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা করেন। গত ২১ জানুয়ারি জামিনে বেরিয়ে তাদের গরু খামারের সামনে ৪টি খড়ের পাল্লায় আগুন দেয় প্রতিপক্ষ। পিরোজপুরের ভান্ডারিয়া ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফের পরে হামলা ও চাঁদাবাজির ঘটনায় সংবাদ সম্মেলন হয়েছে। ২ নং নদুমুল্লা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ এর উপরে হামলা ও চাঁদাবাজির ঘটনায় এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন আরিফ। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম, লায়লা সুলতানা মুন্নি ও শাহনাজ পারভিন সহ অনেকে।
অবৈধ নিয়োগের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম মহানগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা ও অভিভাবক। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র মাসুম হোসেন চৌধুরী, শফিউল আজম, মাসুম হায়দার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইপিজেড থানার সমন্বয়ক মোহাম্মদ শিহাবুদ্দিন, আতিকুর রহমান রাফি সহ অনেকে। এ সময় বক্তারা সকল প্রকার বৈষম্য দূর করার আহ্বান জানান। নরসিংদীর পলাশের ঘোড়াশালের ঐতিহ্যবাহী সাদ্দাম বাজারে উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। সকালে ঘোড়াশাল সাদ্দাম বাজারের পাশের সড়কে শতাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন। শীতলক্ষ্যা নদীর পাশে গড়ে ওঠা এই বাজারটিতে আগামী ২৬ জানুয়ারি উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বিআইডব্লিউটিএ। মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, কয়েকদিন পরপর রেলওয়ে ও বিআইডব্লিউটিএ বাজারটির জমি নিজেদের দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি বাক প্রতিবন্ধী শিব্বির হোসেনের। গতকাল তার সন্ধান পেতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ড মিরের বাজার সরকারি মেডিকেল হাসপাতালের পাশে সংবাদ সম্মেলন করেন নিখোঁজের পরিবার। এ বিষয়ে শ্রমিক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শেওড়াপাড়া এলাকায় ওয়েস্টেজ পেপার গাড়িতে তুলে সে ফ্যাক্টরি থেকে বাইরে বের হয়ে যায়। পরে তাকে বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত সিরাজগঞ্জের চলনবিলে কৃষি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। ফসলি জমি নষ্ট করে এর মাটি কেটে বিক্রি হচ্ছে এসব ইটভাটায়। প্রকাশ্য দিবালোকে পোড়ানো হচ্ছে কাঠ। উপজেলা প্রশাসন বলছে, শিগগিরই এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্যছবিতে আরও জানাচ্ছেন রাশেদ আকন। সিরাজগঞ্জের চলনবিল এলাকায় ৬৭টি ইটভাটা রয়েছে। এসব ভাটার অধিকাংশরই নেই প্রয়োজনীয় কাগজপত্র। এরপর দিনের পর দিন প্রকাশ্যে কাঠ পুড়িয়ে চলছে এসব ভাটা। এর মধ্যে কয়েকটি ইটভাটা গড়ে তোলা হয়েছে ফসলি জমিতেই। স্থানীয়দের অভিযোগ, দিনে দুপুরে ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে এসব ভাটায়। সেই মাটি দিয়ে প্রতি বছর ৫ লক্ষাধিক ইট পোড়ানো হয় ভাটাগুলোতে। গড়ে প্রতিদিন এই ভাটায় ৩৫০ থেকে ৪০০ মণ জ্বালানি প্রয়োজন হয়, যার যোগান দেওয়া হয় গাছ ও কাঠ পুড়িয়ে। ভাটা হওয়ার কারণে এই ব্রিজের মুখটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে ওদিকে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাওয়া দিয়ে ধুমো গাছ, আমার বাড়ি ঘর আমার আম ধরে না, কাঁঠাল ধরে না, ধুমো গাছ ফসলের জন্য ক্ষতি করে। বাল বাচ্চার অসুখ বিসুখ সবসময়ের জন্য আমার মনে যে বড় সমস্যা দাঁড়ায়। এই কারণে মনে হয় যে এই ভাটা বন্ধ হওয়ারই ভালো। তারাস উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে। আমরা চেষ্টা করব যে পরিবেশ অধিদপ্তরের সাথে সমন্বয় করে এই যে 7টি ইটভাটা রয়েছে তারাস উপজেলায়, এগুলোতে অভিযান করে যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা এগুলো পরীক্ষা করব। ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে বালি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগী আবু কাইয়ুম জানান, হাবিবুর রহমান স্থানীয় লোকজন প্রভাবশালীদের নিয়ে গত কয়েক মাস যাবৎ অন্যায়ভাবে তার জমি জবরদখলের পায়তারা করলে তিনি গাজীপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু বিবাদী আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে বালি ভরাট করে ছাপড়া নির্মাণ করে জমি জবরদখলের চেষ্টা করে।
পরবর্তীতে বাধা দিলে হাবিবুর রহমান খুন জখমের হুমকি দেয়। কেরানীগঞ্জে করের দীঘিরপাড় এলাকায় ব্যক্তিগত সম্পত্তি দখল করে মন্দির নির্মাণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাধা প্রদান করলে মন্দির কর্তৃপক্ষ উল্টো মামলা দিয়ে হয়রানি করছে বলে দাবি ভুক্তভোগী জমির মালিক কায়সারুল হক রবিনের। তিনি জানান 2016 সালে কালিন্দী ইউনিয়নের কাজিরগাঁও মৌজায় 69% জায়গা কিনে নামজারি খাজনা খারিজ প্রদান করেন এবং এর বিপরীতে তিনি ব্যাংক লোন করেন। কিন্তু এর কয়দিন পরেই উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের ছত্রছায়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায় জায়গাটি দখল করে সেখানে মন্দির স্থাপন করে। এই বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে ন্যায় বিচারের দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শহীদ ইসমামুল হকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। দুপুরে ইসমামের পরিবারের সদস্যদের হাতে বাড়ির নির্মাণের জন্য 3 লাখ টাকার চেক তুলে দেন তিনি। পাশাপাশি শহীদ ইসমামুল হকের নামে সড়ক সংস্কারের জন্য 5 লাখ টাকা ও কবরস্থান সংস্কারের জন্য 2-3 লাখ টাকা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক অনুদান তুলে দেন তিনি। এদিকে উপজেলা পরিষদ মাঠে একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন ফরিদা খানম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের মহানগরের ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার নারায়ণগঞ্জ বন্দরের ব্রহ্মপুত্র নদীতে এই মাছ অবমুক্ত করা হয়। ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব বলেন, একটি উন্মুক্ত নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে যাতে এর দ্বারা সাধারণ মানুষ উপকৃত হতে পারে। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক সভাপতি আতিকুজ্জামান অনু, সদর থানার সাবেক সাধারণ সম্পাদক কনিক হোসেন সহ অনেকে। সেচ সংযোগ ও সেচ কাজে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত গ্রাহকদের নিয়ে সচেতনামূলক সভা করেছে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি। কচকাটা সাব জোনাল অফিসের আয়োজনে এই সভা হয়। এজিএম শামসুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার দেবকুমার মালো, কচকাটা থানার ওসি সানোয়ার হোসেন সহ অনেকে। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং এলজিইডি, ডিপিএইচই ও জেলা পরিষদের সার্বিক তত্ত্বাবধানে চট্টগ্রাম এলজিইডি ভবনের এই কর্মশালা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলজিইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী সহ আরও অনেকে। প্রতি বছরের ন্যায় এবারও উত্তরস্থ টাইলস স্যানিটারি হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক ব্যবসায়ীদের সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলার আলাদিন পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান রুবেল সহ সভাপতি শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক রাসেল মিয়া, বিপিটিএম এর সাধারণ সম্পাদক ফজলে কাদের সহ প্রায় 800 মানুষ আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করে তারা। এ সময় সমিতির সভাপতি মঞ্জুর আলম বলেন, প্রতি বছর এ ধরনের আয়োজনে ব্যবসায়ী পরিবারের বন্ধন আরও সুদৃঢ় হয়। নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো অপশক্তি তা ভাঙতে পারবে না। আগামীতে আরও সুন্দরভাবে এই মিলন মেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়া খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাঁকজমকভাবে কুমিল্লার ট্রেন্ড অ্যান্ড পঞ্চম আউটলেটের উদ্বোধন করেন
ট্রেন্ডস এর কর্ণধার মোহাম্মদ মহসিন আলম ও আশিক রেস্ট হাউসের কর্ণধার মাসুদুর রহমান। উদ্বোধন উপলক্ষে থাকছে 3 দিন ব্যাপী সর্বোচ্চ 50% ডিসকাউন্ট। সকালে নগরীর আশিক রেস্ট হাউস বিল্ডিং এর উক্ত অনুষ্ঠানে কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও কুমিল্লার কাস্টমার এবং ট্রেন্ডস এর কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তন হয়। এই পরিবর্তিত ফ্যাশনের নাম ট্রেন্ডস। বৃহত্তর চট্টগ্রাম কাস্টমস এজেন্টস ফোরাম ও এর উদ্যোগে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে অভিষেক ও শপথ গ্রহণ হয়েছে। উপকমিটির আহ্বায়ক সিরাজুল মনোয়ার, সদস্য সচিব হাসান মালিক এর পরিচালনায় বৃহত্তর চট্টগ্রাম কাস্টমস এজেন্ট ফোরামের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদস্য সচিব ইসমাইল খান, যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দিন মাহমুদ সহ অনেকে। পরে নির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা নূর মোহাম্মদ। বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ শায়খুল হাদিস হজরত মাওলানা শাহ সুফি শেখ অসির রহমান আল ফারুকী চরণদ্বীপে এর 133তম ওরস হয়েছে। প্রতি বছরের ন্যায় চরণদ্বীপ দরবার শরীফের এবারও দেশের বিভিন্ন জায়গা থেকে লাখো ভক্তবৃন্দ উপস্থিত হন। খতমে কুরআন, খতমে গাউসিয়া, মিলাদ, কিয়াম, জিকির আজগার ও দোয়া মোনাজাতের মাধ্যমে গতকাল বাদে ফজর ওরস শরীফ শেষ হয়। ভক্তদের সাথে ছিলেন দরবার শরীফের দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদানশীল শাহজাদা শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 14টি স্কুল ও মাদ্রাসা সমন্বয়ে 53তম আন্ত স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া সহ অনেকে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হল ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন আলোর দিশারি শাহনগর টি10 গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার বিকেল ইউনিয়ন পরিষদের সংলগ্ন স্পোর্টস গ্রাউন্ডে ফাইনাল খেলার নানা গাজী মুহুরী বাড়ি একতা সংঘ ফরহাদাবাদ ক্রিকেট একাদশকে 7 রানে পরাজিত করে। আলোর দিশারি সভাপতি সাগর হোসেনের সঞ্চালনায় ও লেলাং ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরওয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট KBM ইসমাইল চৌধুরী। চট্টগ্রামের আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিট্রো কর্পোরেশন কাপ ফুটবল টুর্নামেন্ট। এ উপলক্ষে নগরীর সিট্রো এরিনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, রাফিউল ইসলাম, আরহাম শাফিয়াল চৌধুরী সহ আরও অনেকে। আয়োজকরা জানান, বিভিন্ন ব্যবসায়িক গ্রুপের মোট 12টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।